মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি নতুন ভবন নির্মাণের শুভ সূচনার শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হলো 20 মার্চ 2025 বৃহস্পতিবার বেলা 11টায়। শুভ সূচনা করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সমুদ্র সেনগুপ্ত এবং মহকুমা শাসক সৌরভ বাড়ি। এছাড়াও ছিলেন হাসপাতালের সুপার সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ। সঙ্গে ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দেব মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, পৌর পরিষদ এডুকেশন বিভাগে কানাইলাল আচার্য, আলো ও স্বাস্থ্য বিভাগের পৌর পরিষদ পার্থপ্রতিম দাশগুপ্ত, পৌর পরিষদ রাজেন্দ্র গুপ্তা সহ বিভিন্ন পৌরপিতা ও পৌরমাতাগণ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পুরোটা জানার জন্য অবশ্য পুরো ভিডিওটাই দেখবেন। যার যা ধন আছে আরে লোগোটা নামাও, লোগোটা নামাও, আরে নামাও লোগোটা, পাগল নাকি? কিন্তু আবার হাইটে নিচে করো এটা, ওই যে আরে থাকতে দাঁড়াও। আমরা নির্বাচনের আগে মানুষের কাছে কথা দিয়েছিলাম নৈহাটির চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন। চিকিৎসা ব্যবস্থা এই হাসপাতালের একই বিল্ডিংয়ের মধ্যে এখানে আউটডোর ইনডোর দুটোই চলবে। সেই সাথে প্যাথোলজি, ল্যাবরেটরি সব, এক্স রে সব একই জায়গায় হবে। সেইটাকে খেয়াল রেখে আমরা আউটডোর ব্যবস্থাটাকে সম্পূর্ণ আলাদা করছি। এখানে স্মার্ট ওপিডি তৈরি হবে, যে ওপিডিতে ডার্মাটোলজিস্ট, যেটা এখানে আগে কোনোদিন ছিল না, এখানে সেই ডার্মাটোলজিস্ট এসছেন, অর্থোপেডিক আছে, জেনারেল মেডিসিন আছে, জেনারেল সার্জেন আছে, আই স্পেশালিস্ট আছে, মেডিসিনের ডাক্তার আছে। তারা সকলে মিলে এই একই ঘরের মধ্যে তারা চিকিৎসা করবে। এবং আমরা আরও যেটা মানুষের কাছে সুখবর দিই, এই হাসপাতালে আমরা সিটি স্ক্যান মেশিন আনছি, যেটা সম্পূর্ণ বিনা পয়সায় মানুষ সিটি স্ক্যান এখানে করতে পারবে। এবং আরও 44 লক্ষ টাকা ব্যয় করে একটা ডিজিটাল এক্স রে মেশিন এবং আলট্রাসোনোগ্রাফি মেশিন, অত্যাধুনিক আলট্রাসোনোগ্রাফি মেশিন এই হাসপাতালে আনছি। নৈহাটি সহ বিস্তীর্ণ অঞ্চল, বীজপুর, এদিকে আমডাঙ্গা বিধানসভা, জগদ্দল বিধানসভা, ভাটপাড়া বিধানসভা, বিস্তীর্ণ এলাকার মানুষ এই হাসপাতাল থেকে এই সমস্ত পরিষেবা। চিকিৎসকের কোনো পরিবর্তন হবে? তারা আসবে, অনেক চিকিৎসক এসছেন, অনেক চিকিৎসক এখানে এসছেন, তারা এখানে ইতিমধ্যেই জয়েন করেছেন। বললাম যে ডার্মাটোলজিস্ট এখানে ছিল না আগে কোনো দিন, এখানে নতুন করে ডার্মাটোলজিস্টও এসছেন। আস্তে আস্তে আরও শুধু নৈহাটির অঞ্চলের এলাকাবাসীদের সুবিধা হবে? নৈহাটির সাথে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের জন্য মাননীয় সাংসদ 2 কোটি টাকা দিয়েছেন। ওখানেও একই রকম স্মার্ট ওপিডি তৈরি হবে। হ্যাঁ, প্রবলেম কিছু আছে বলেই সম্পূর্ণটা নতুনভাবে করা হচ্ছে। কোনো প্রবলেম আশা করি আর থাকবে না। ল্যাবরেটরিরও কাজ শুরু হচ্ছে, 4 দিনের মধ্যে শুরু হবে কাজ। শেষ হতে যে গভর্নমেন্ট যে যারা পেয়েছে তাদের যেটা দিয়েছে বছরের মধ্যে যেখানে দূর দূরান্তে রোগীরা যেতে হয় সেখানে শুরু হবে, সেটা আশা করি। আর কথা দিয়েছিলেন মানুষকে যে চিকিৎসা ব্যবস্থার উন্নত করবে, সেই কারণে আজকে 2 কোটি টাকা উনি দিয়েছেন সংসদ থেকে। আজকে তার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হচ্ছে। আগামী 4 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। এখানটাতে স্মার্ট ওপিডি হচ্ছে, এই একই তলায় সমস্ত চিকিৎসকরা তারা চিকিৎসা করবে। এবং এখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন, ডিজিটাল এক্স রে মেশিন এবং সিটি স্ক্যান সম্পূর্ণ বিনা পয়সায় এখান থেকে। নৈহাটি মানুষের একটা বিচ্ছিল গর্ব যে এখানে প্রচুর মানে অনেক মানুষের বসবাস। নৈহাটি নয়, ভাটপাড়া, শুধু নৈহাটি নয়, নৈহাটি বিধানসভা, ভাটপাড়া, জগদ্দল, আপনার আমডাঙ্গা, বীজপুর বিধানসভার মানুষ এই হাসপাতাল থেকে তারা চিকিৎসা নেয়।
এটা উন্নতি কবে থেকে শুরু হচ্ছে কাজটা? 4 দিনের মধ্যে শুরু হবে। আপনাদের সামনে আমাদের অনুষ্ঠান শুরু করব। স্মার্ট ওপিডি আমি বলছি আমি মালাগার সব উঠছে তো মৌমিতা দে পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রিয়াঙ্কা মালাগার পঞ্চায়েতের পৌর প্রধান, পঞ্চায়েত প্রধান, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পৌর পরিষদ সদস্য শেখর ভৌমিক এবং কানাই আচার্য, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা আমাদের অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করব। মাননীয় পৌর পরিষদ সদস্য কানাই আচার্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মাননীয় সুপার সাহেবকে অনুরোধ করব। যতক্ষণ পায়ে জোর আছে ততক্ষণ কাজ করে যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। আমরা প্রথমে আজকে মাননীয় অতিথি, যাকে ছাড়া এই কাজ কখনোই সম্ভব নয়, সেই আধিকারিক, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সমুদ্র সেনগুপ্তকে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নেব, কারণ মাননীয় কাউন্সিলর রুদ্রাণী বরণ করছেন আমাদের পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়কে, প্রাক্তন মাননীয় সিআইসি, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মৌমিতা এদিকে, ওইভাবে দুহাতে নাও। সামনে আমরা এরপর আমরা বরণ করে নেব। কাজলদেরকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। আমাদের কাপা পঞ্চায়েতের প্রধান রবিনী, আমরা বরণ করে নেব আমাদের আজকের এই শুভ উদ্বোধনের মঞ্চে। মাননীয় কাউন্সিলর কাজল দে মহাশয়া, এরপর আমরা বরণ করে নেব পঞ্চায়েতের প্রধান মেনু হেমব্রমকে। আমি কামেলি শর্মাকে অনুরোধ করব মঞ্চে আসতে। আমি মাননীয় কামেলি শর্মাকে অনুরোধ করব মঞ্চে আসতে। আমাদের শিবদাসপুর পঞ্চায়েতের প্রধান মাঝিপাড়া পঞ্চায়েতের পৌর প্রধান, তাকে বরণ করে নিচ্ছে পুষ্পস্তবতী। আমাদের পৌর পরিষদ সদস্য রাজেন্দ্র গুপ্তাকে আমরা বরণ করে নেব। রাজেন্দ্র গুপ্তাকে বরণ করবেন তীর্থ মুখার্জি। তীর্থ মুখার্জিকে অনুরোধ করবো আমাদের পৌর পরিষদ সদস্য রাজেন্দ্র গুপ্তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। মঙ্গল দাস পঞ্চায়েত প্রিয়াঙ্কা মালাগারকে আমরা বরণ করে নেব। কি করবে? মঙ্গল দাস। আমরা পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাগারকে বরণ করে নেব। আমি মঙ্গল ঘোষকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। পুষ্পস্তবক দিয়ে আমাদের বরণ পর্ব ঘুরে
পুষ্পাবতী বরণ করে নিচ্ছি। শেখর ভৌমিককে আমরা বরণ করে নিলাম। আমরা কানাই আচার্যকে বরণ করে নেব। কৌশিক চক্রবর্তী মাননীয় কাউন্সিলর কৌশিক চক্রবর্তী বরণ করে নেবেন আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সত্যিকারের আমি আসার যোগ্য কিনা আমি বলতে পারবো না। এই কথা বলছি, এর পিছনে অনেক দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসের সবটা হয়তো আপনাদের জানা সম্ভব নয়, তবে অনেকটাই আমার অভিভাবক বলুন বা আমার গুরু বলুন, এরা কিন্তু তারা সেগুলো জানে। এই সব জেনেও ওরা আমাকে ওদের মধ্যে কাছে টেনে নেয়। এই ভালোবাসা আমি কিভাবে ফিরিয়ে দেবো, এই ভালোবাসা আমি এখনও বলতে পারি না। মানে আই এম বিট ইমোশনাল। মঞ্চে আরও গেস্ট রয়েছেন, অশোকদা রয়েছেন, সমুদ্র সেনগুপ্ত রয়েছেন, আরও অনেক পৌর পরিষদ তারা রয়েছেন, এবং মঞ্চের বাইরে পঞ্চায়েতে কাজ করছেন, পঞ্চায়েতের জন্য জান লড়িয়ে দিচ্ছেন, এরকম অনেক নেতা নেত্রীরা আছেন, আপনারা কর্মীরা আছেন। আপনাদের সকলকে আমার আনত প্রণাম। আজকের এই শুভ দিনে যে ওপিডি, যে আধুনিক স্বয়ংক্রিয় ওপিডি এখানে উদ্বোধন হতে চলেছে, এবং তার যে উৎকর্ষ এবং তার যে মূল্য, এটা যখন সাধারণ মানুষের বোঝা উচিত যে তারা কী পাচ্ছে। আমরা সবসময় চায়ের দোকানে বসে খালি সমালোচনা করি, কিন্তু যার অন্তর্দৃষ্টি আছে সে চোখ বুঝতে পারবে যে 10 বছর 15 বছর আগে আমাদের এখানে যা অবস্থা ছিল আর আমাদের এখনকার অবস্থা কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমাদের ঘরের পাশে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে পাস করা ডাক্তারবাবুরা রয়েছে, এবং সেখানে সব ধরনের ওষুধ পাওয়া যায়। ডায়াবেটিস থেকে শুরু করে হাইপার টেনশন থেকে শুরু করে সব ধরনের ওষুধ পাওয়া যায়। আমাদের এখন একমাত্র কাজ হচ্ছে মানুষকে একটু হসপিটালমুখী করে তোলা, একটু সরকারি ব্যবস্থার প্রতি নির্ভরশীল হওয়ার জন্য অনুরোধ করা। মানুষ এখনও কিন্তু সেই সুযোগটা দিতে পারছে না। আর যারা কাজ করছেন তাদের আমি বলবো যে সরকার যথেষ্ট দিয়েছে। এখন আমরা যদি আমাদের কাজটুকু সেই জায়গায় বসে ঠিকমতো না করতে পারি, তাহলে শুধু সরকারকে দেখতে কোনো লাভ নেই। আমি যদি 5 মিনিটে 27টা রুগী দেখি, তাহলে সরকার কী করবে? সরকার আমাকে একটা সুপাস করতে পারে, সেখানে আবার আরেকটা আন্দোলন হবে। অতএব এসব করে রাখবে, আমাদেরও একটু মানবিক হতে হবে। যে পেশেন্টটাকে আমরা বেডের অভাবে রাখতে পারছি না, 3 দিনে ছেড়ে দিচ্ছি, সেই পেশেন্টটাকে যদি আবার কোনো দিন দরকার পড়ে, সে বলে যাবো না ডাক্তারবাবু, ভর্তি হয়েছিল। আমি বলে আপনি যান না, আপনার স্যালাইন দরকার, আপনি গেলে কেন নেন না? এই যে জায়গাটা, এই যে একটা মেন্টাল ইনহিবিশন, এই জায়গাটাকে ক্রস করার জন্য আমাদের হিউম্যান রিসোর্সকে কাজে লাগাতে হবে। আমি এইটুকুই বলতে পারি, এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। আর আমাদের আবার বলছি, সনদে মহাশয় এগিয়ে চলুন, আমরা ওর সাথে আছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় ডাক্তার জিতেশ তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমাদের এই সুন্দর অনুষ্ঠান, যিনি না থাকলে আমাদের এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে, এই অনুষ্ঠান মানে ওপিডি ভবন নির্মাণের অনুষ্ঠান, নৈহাটির নবরূপকার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব। আমি সুপ্রবীরকে বলি, নবরূপকার পড়াটা কেমন যেন একটা, মানে আমার মনে হয় উচ্ছিষ্ট ভাষার মধ্যে পড়ে যায়। তার কারণ পারিপার্শ্বিক পরিবেশ যদি ভালো না থাকে, তাহলে
আপনিও ভালো থাকতে পারবেন না। এটা আজকের যে জিনিসটা হচ্ছে, সিওনি সাহেব আমার পাশে বসে কথা বলছেন, দেবদাস চক্রবর্তী তিনি বক্তব্য রাখলেন, কথা বললেন, সঞ্চালনা করছিলেন ভরত ঘোষ, ব্যবস্থাপনায় আছেন আপনাদের প্রিয় বিধায়ক ছোট ভাই সনদ দে, ওপর থেকে নিচে থেকে ব্যবস্থাপনা করছেন। মানে ব্যাপারটা হচ্ছে একটা প্রতিশ্রুতি পূরণ হচ্ছে আজকে যেটা হতে যাচ্ছে সেটা একটা প্রতিশ্রুতি পূরণ। আমাদের পৌরসভার কাউন্সিলর আছে, কাজল আছে, জয়শ্রী আছে, আমাদের অর্চনা আছে, তিথি ব্যানার্জি আছে, আমাদের ভরত ঘোষ আগে বলে সঞ্চালনা করছে, ওই দূরে বসে আছে সভ্য ভদ্র মার্জিত মোবান আমার ভাগনা কৌশিক চক্রবর্তী, আর ওপাশে আমি দেবব্রত শাহ কাকিনার মতো দেখেনি, আমাদের কত আছে, আচ্ছা রুদ্রানী আছে, রুদ্রানীকে প্রথমে দেখেছি, আমাদের কানাইলাল আচার্য, আমাদের মৌমিতা আছে, আমাদের রাজেন বাবু আছে, আমাদের পার্থ দাশগুপ্ত আছে, আমরা সবাই আছি। আমাদের এক এক করে নাম বলতে গেলে দুই পঞ্চায়েতের প্রধান আছে, সুরঞ্জন মালাকার আছে, আমরা সবাই আছি। আমাদের সকলের মিলিত প্রয়াস এবং প্রচেষ্টায় এবং যার উদ্যোগ, যার প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতিটাকে পূরণ হতে যাচ্ছে। আমি বলছিলাম যে নৈহাটির একটা হাসপাতাল, যে হাসপাতালের একটা চাপ আছে, আমি সেই জিনিসকে বলছিলাম যে জেএনএম হাসপাতালে গিয়ে আমাদের মাথাটা নিচু করে দিতে হয়। তার কারণ আমরা নৈহাটি হাসপাতাল থেকে যে স্বাস্থ্য পরিষেবাটা পাওয়ার কথা, সেই পূর্ণাঙ্গ পরিষেবা পাইনি, কিন্তু যেটা পেতে যাচ্ছি সেটা আমার ছোট ভাই আপনাদের প্রিয় সংসদ, তার দেওয়া প্রতিশ্রুতি আজকে একটা পূরণ হতে যাচ্ছে। তার সংসদ কোটার টাকায়, তার সংসদ কোটার টাকায় আমার ছোট ভাই তার একটা মানুষকে দেওয়ার যে প্রতিশ্রুতি, সে বিধায়ক থাকাকালীন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণ করেছি। সংসদ হওয়ার পর যেমন ভাটপাড়া হাসপাতাল, ভাটপাড়া হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, এই দুটো হাসপাতালে সে তার সম্পূর্ণ আস্তে 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 তিল করে স্বাস্থ্য পরিষেবাটাকে তিলোত্তমা করতে চলেছে, যে সে যেন নৈহাটি বা পার্শ্ববর্তী অঞ্চল যেমন 4টে পঞ্চায়েত, এই 4টে পঞ্চায়েত তিনি এসে গেছেন, আমাদের মধ্যে বার্থভূমি এসে গেছেন, সংসদ বার্থভূমি। তা আমাদের 4টে পঞ্চায়েত এই হাসপাতালের উপর নির্ভরশীল। অনেক সময় দেখা যায় যে আওয়ালসিদ্ধি, নিমি, শশীপুর, চণ্ডীগড়, বিভিন্ন পঞ্চায়েত থেকেও এখানে আসে, কাউগাছি 1, কাউগাছি 2 এরাও এখান থেকে আসে। তাই এই জায়গাটা মানে ওর পার্থভূমিকের একটা দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের প্রচেষ্টা যে হাসপাতালটাকে কি করে সুন্দর করে তৈরি করা যায়। আস্তে আস্তে আল্ট্রাসাউন্ড মেশিন সহ, ডিজিটাল এক্সরে মেশিন সহ, এখানে ওপিডি যেটা অত্যাধুনিক ওপিডি, সেই অত্যাধুনিক ওপিডি, সেই ওপিডিটা হতে চলেছে। আমরা আপনাদের কাছে সাহায্য চাই, সহযোগিতা চাই। নৈহাটি পৌরসভার পক্ষ থেকে যেটুকুনি প্রয়োজন, যেটুকুনি পরিষেবা দেওয়া নৈহাটি পৌরসভার পক্ষে সম্ভব, সেইটুকুনি আমরা দেবো। আপনারা পাশে থাকুন, আপনারা কাছে থাকুন, আপনারা সাথে থাকুন। এই কথা বলে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় পৌর প্রধানকে। আর আমাদের মধ্যে মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উপস্থিত হয়েছে আপনাদের আমাদের সকলের দীর্ঘ সময়ের দাবি মেনে মাননীয় সাংসদ পার্থ ভৌমিক। আমরা মাননীয় সাংসদকে বরণ করে নেব। আমাদের নৈহাটি রাজ্য হাসপাতালে মাননীয় সুপার মহাশয়কে অনুরোধ করব আমাদের মাননীয় সাংসদকে আজকের এই শুভ অনুষ্ঠানের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা মাননীয় সাংসদকে আমরা পুষ্পস্তবকে আমরা বড় করে একটু হাততালি দেব। আমরা দীর্ঘদিন ধরে নৈহাটি রাজ্য হাসপাতালের উন্নয়ন চেয়েছি, আর সেই উন্নয়নের ব্যক্তিগত স্থাপন হবে আমাদের মাননীয় পৌর, এই মাননীয় সাংসদের হাত ধরে। আমি ডেপুটি সুপার মহাশয়কে অনুরোধ করব আমরা একটি চারা গাছে উপহার আমরা সাংসদের হাতে তুলে দেব।
আমরা মাননীয় সুপারকে মাননীয় বিধায়ক সনদ থেকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। মাননীয় সুপার সাহেবকে অনুরোধ করব। আমরা বিধায়ক সনদ থেকে আমরা পুষ্পস্তবক দিয়ে এবং ব্যক্তি সুপার মহাশয়কে অনুরোধ করব আপনি গাছের চারা দিয়ে আমাদের মাননীয় বিধায়ক সনদ থেকে আমরা আমি সুরজিৎ নাথ আমাদের পৌর প্রতিনিধি সুরজিৎ নাথ আপনি মঞ্চে কাছে আসবেন। আমরা আমাদের অনুষ্ঠানটি আছে দেবাঞ্জন সেন আমাদের মঞ্চে রয়েছেন। আমরা আইন শৃঙ্খলার উপর নির্ভর করি। আমি সুরঞ্জন মালাকারকে অনুরোধ করব, আপনি রংপুর অশোক হালদারকে অনুরোধ করব এবং দেবাঞ্জন সেনকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন। আমি ডাক্তার সুপুত্র সেনগুপ্ত আমাদের জেলা ছাত্র আগে এখানে তাকে আজকে অনুষ্ঠানের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। হ্যালো হ্যালো মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক, মাননীয় পৌরপ্রধান, অন্যান্য আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সহ আমাদের আধিকারিক কিন্তু আছেন এবং সর্বদলীয় নাগরিক, আমাকে মাননীয় এমপি স্যার একটা নির্দেশ দিয়েছেন এই যে জিনিসটা আমরা এখানে করছি আর কি, সেটা সম্বন্ধে দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই বিষয়টা যখন ওনার মাথায় প্রথম আসে, আমরা তিনজন আর কি মাননীয় বিধায়ক পালছি আর কি, সেই সময় থেকেই কতটা বাড়ানো শুরু হয়েছে। তো আমরা তিনজনে বসে চিন্তাভাবনা করেছিলাম যে এই জায়গাটাতে আমরা কী কী করতে পারি, সেই তার একটা রূপরেখা তৈরি হয়েছে। গ্রাউন্ড দিয়ে হবে, আরও অনেকগুলো প্রকল্প হবে, সেটা মাননীয় বলবেন। আমরা আপাতত যেটা প্রথমবারে আমরা দুটো হাসপাতালে যেটা করতে চলেছি, সেটা হচ্ছে আমাদের এই হসপিটালে আমরা দেখেছি যে তিনজনে যেটা আছে পরিষেবা, তার মূল ঘাটতির জায়গাটা হচ্ছে আমাদের এই হাসপাতালটার পরিকাঠামোটা দীর্ঘদিন সংস্কার হয়ে গেলে জীর্ণ হয়ে গেছে। আদারওয়াইজ ওইটাকে যদি আপনি নজরআন্দাজ করেন, বাকি যে পরিষেবাগুলি ডাক্তার বিভিন্ন ধরনের স্পেশালিটি, সুপার স্পেশালিটি সাধারণভাবে থাকছেন, বাকি সমস্ত আমরা একটু একটু করে বাড়ানোর চেষ্টা করছি। যেহেতু স্পেশালিটিটা নিয়ে সেটা সপ্তাহে একদিন আসছে, সেটা ভবিষ্যতে সংখ্যাটা বাড়বে আরও। যেমন স্কিন সপ্তাহে একদিন আছে, ডেন্টাল সারা সপ্তাহ, এরকম করে আমরা আস্তে আস্তে বাড়াবো। সেই জায়গাটাতে খুব বেশি ঘাটতি নেই। দু একটা যন্ত্রপাতির জায়গায় একটু ঘাটতি আছে, মাননীয় এমপি স্যার সেটাও দেখছেন, আপনারা সেটাও দেখতে পাবেন। নতুন ডিজিটাল থেকে শুরু করে অন্যান্য যন্ত্র আসবে। কিন্তু আমরা যেটা ফিল করেছিলাম প্রথম দিন এসেই, আমার নিজের ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছিল। আমি যেখানে একজন বয়স্ক মানুষ, তিনি দোতলায় আউটডোরে যাচ্ছেন হেঁটে হেঁটে, দেখে নামছেন, তার স্ত্রী তার হাতটা ধরে আছেন, অর্থোপেডিক পেশেন্ট। এইটা আমার খুব খারাপ লেগেছিল এই কারণেই যে পরিকল্পনাটা যখন এটা তৈরি হয়েছিল, আমি তারা সমালোচনা করছিলাম। আমাদের মুশকিলটা হচ্ছে আমাদের যারা আধিকারিক থাকেন তাদের না মানুষের মানে পরিষেবা যারা নেন, পরিষেবা গ্রহণকারীর দৃষ্টিভঙ্গি থেকে দেখার ক্ষমতাটা বোধহয় লোপ পেয়ে যায়। মানে তাদের একটু ভাবা উচিত ছিল যে দোতলায় যদি ওপিডি করতে হয় তাহলে তো এখানে লিফটের ব্যবস্থা করতে হতো। তো সেই সময় যারা ইঞ্জিনিয়ার ছিলেন তাদেরকে আমরা বললাম, বলতে এই বাড়িতে লিফট সম্ভব না। তখন থেকে আমাদের মাথায় ঘুরছিল যে আউটডোর পরিষেবা, যেটা ফেস অফ দ্য হসপিটাল, ঢুকেই একজন মানুষের সাথে প্রথম ইন্টারাকশানটা, যোগাযোগটা যেখানে হয়, সেইটাকে কী করে ভালো করা যায়। তো সেইটার থেকেই আমরা যেটা স্মার্ট ওপিডি কনসেপ্ট আনলাম। এবার ঘটনা হচ্ছে স্মার্টটা কী, স্মার্ট ওপিডি এটা তো নয় যে ওখানে ডাক্তার বসে বেশি স্মার্ট হয়ে যাবেন, এখন যেখানে বসে আছেন সেখানে আনস্মার্ট, তা তো নয়। সেটা হচ্ছে যে আমরা ওখানে টেকনোলজির ব্যবহার করব, মূলত আইটি টেকনোলজির ব্যবহার করব। যেমন কর্পোরেট সেক্টর হসপিটালগুলোতে কিছু কিছু জায়গায় আছে, আমরা সেই রকম মডেলে এটাকে চালাবো। অর্থাৎ পুরো ব্যাপারটা ইলেকট্রনিক্যালি রেকর্ডেড থাকবে, যিনি লিখলেন তার ই প্রেসক্রিপশন বেরোবে, তারপরে তাকে যে ডাক্তারবাবু কনসালটেশনে গেলেন তারও সেটা ডাক্তারবাবু অ্যাডভাইস দিলেন, সেটাও ই প্রেসক্রিপশনের মাধ্যমে হবে। এই রেজিস্ট্রেশনের পরে তারপরে যখন ওষুধ দিতে ফার্মেসিতে যাবেন, ই ফার্মেসি হবে, কে কোন ওষুধ পেলেন, কত পেলেন, কোনটা পেলেন না, সব লেখা থাকবে। এবং ওই যে ওনার যে আধার কার্ডের দিয়ে ভিত্তিক যে রেজিস্ট্রেশন নম্বরটা, সমস্ত কাগজ যদি পরবর্তীকালে হারিয়েও ফেলেন,
আমাদের যে ডেটা ব্যাংক তার মধ্যে সেটা থাকবে। উনি আউটডোরে এসে রেজিস্ট্রেশন কাউন্টারে নিজের নামটা আর আধার কার্ডের নম্বরটা বললেই আমরা সমস্ত ডেটাটা খুঁজে বার করে তাকে দিয়ে দিতে পারবো। এবং আমাদের একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ধরুন উনি নিজের মোবাইলে আমরা চেষ্টা করব যে ধরুন উনি আজকে ব্লাড দিয়ে গেছেন, ডেঙ্গু ব্লাড দিয়ে গেছেন, ওনাকে বলা হয়েছে যে বিকেলবেলা রক্তের রিপোর্ট। এবার আমাদের দেশের মুশকিলটা হচ্ছে আমরা সবসময় ধরে নিই যে মানুষজনের কাজপত্র নেই বা প্রচুর মানুষ বেকার আছে, ওই অসুস্থ রোগীর সাথে সর্বত্র যাওয়ার জন্য একজন করে চলনদার থাকবে। নট নেসেসারি তিনি কাজে কর্মে ব্যস্ত থাকতে পারেন, সবসময় চলনদার কেউ থাকবে সেটা নাও পাওয়া যেতে পারে। ঘরে বসে মোবাইলে যদি তিনি রিপোর্টটা পেয়ে যান তাহলে আমরা সেই ব্যবস্থা না করতে পারার কোনো কারণ নেই। কারণ আমাদের কাছে ওটা ডিজিটালি যদি ক্যাপচার হয়, হাতে লেখা হলে মুশকিল, এটা যদি ডিজিটালি ক্যাপচার হয় তাহলে রিপোর্টটা ওনার কাছেও চলে গেল, যে ডাক্তার লিখেছিলেন তার কাছেও চলে গেল, তিনি মোবাইলেই বসে দেখে নিয়ে পেশেন্টকে অ্যাডভাইস দিতে পারবেন, ডান বা করতে পারবেন। আউটডোর থেকে ধরুন ইনডোরে যাবে, রোগী ভর্তি হবে, একটা কাগজ নিয়ে আমাদের যে অভিজ্ঞতা ওই ঘরে যাচ্ছে সেই ঘরে যাচ্ছে। আমরা এখানে রোগী সহায়তা কেন্দ্র রেখেছি, আমি মজা করে বলি যে মে আই হেল্প ইউ বুথ আর কি, মানে প্রথম গিয়ে মানুষ জিজ্ঞেস করে দাদা মোবাইল এই মে আই হেল্প ইউ বুথটা কোথায়, মানে সেটাই খুঁজে পাওয়া যায় না, এমনই অবস্থা। তার কারণটা হচ্ছে এইটা বুঝে নিতে হবে আমাদের সবাইকে যে আমাদের প্রত্যেকটা হাসপাতালের উপরে ইনর্মাস চাপ। কর্পোরেট সেক্টর আপনারা দেখবেন যে ঝাঁ চকচকে সাজানো, তার একটা অন্যতম কারণ যে তাদের পেশেন্ট সংখ্যার সাথে আমাদের পেশেন্ট সংখ্যার তুলনাই হয়। অন্তত পক্ষে 10 গুণ আমাদের হাসপাতালগুলোতে মানুষজন আসেন, আমাদের উপর এখনও ভরসা আছে বলেই আসেন। তাহলে ন্যাচারালি ওনাদের যে মডেল সেটাকে যদি আমরা অঙ্গের মধ্যে এখানে রেপ্লিকেট করি কিছু চিন্তা ভাবনা না করে, তাহলে এটা স্মার্ট হবে না, এটা একেবারেই আনস্মার্ট হয়ে যাবে। তাহলে গোটা পরিষেবাটা অর্থাৎ আমি যেটা বললাম পেশেন্টের রেজিস্ট্রেশন থেকে শুরু করে তার একেবারে রিপোর্ট পাওয়া অবধি, এবং যদি দরকার হয় তাকে ইনডোরে গিয়ে ভর্তি করা, এবং যদি তারপরেও দরকার হয় অন্য হাসপাতালে রেফার হায়ার সেন্টারে, সেটার টোটাল ব্যবস্থাটাই এই স্মার্ট ওপিডির মাধ্যমে আমরা এটা করবো। এবং এই মডেলটা আপনারা আপনাদের উপর একটা দায়িত্ব থাকছে, আপনারা এলাকাবাসী হিসাবে আপনারা আপনাদের সহযোগিতা চাইব এই কারণেই, এই মডেলটাকে আমরা যদি সাফল্যের সাথে করতে পারি তাহলে এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গের অন্য জায়গাতেও হবে। এটা আমাদের মাননীয় সাংসদকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কথাটা দিয়েছেন যে এইটা নিয়ে আমাকে এই নির্দেশ দিয়েছেন, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে এই মডেল কিন্তু আমাদের এটা সারা পশ্চিমবঙ্গে এটাকেই মডেল হিসাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এইটুকুই আমার বলার ছিল। আমি আবারও অশেষ কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় এমপির কাছে, মাননীয় এমপির কাছে, এবং আমাদের হাসপাতালের সুপার এবং ইঞ্জিনিয়ারিং উইং, আমাদের WBMSCL যারা এটাকে দায়িত্ব নিয়েছেন, এবং স্বাস্থ্য উন্নয়নে আমাদের নারায়ণ নিগম স্যার থেকে শুরু করে অন্যান্য দাবি দিয়েছে। তারা সবাই এই প্রজেক্টটা দিয়ে কিন্তু খুব উৎসাহ করে তাকিয়ে আছেন, আরও চাইছেন যেটা খুব সফল হোক আর কি। সেজন্য খুব অতি অল্প সময়ে যে বিষয়গুলি হওয়ার দরকার ছিল সেগুলি এই লাইফিতে বানিয়ে থেকে সেগুলো সরকার ব্যবস্থা করে দিয়েছে। আমি সেই জন্য এই মঞ্চগুলো তাদের আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য। আচ্ছা, হাসপাতালের এই কাজে ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন যদি থাকেন একটু মঞ্চের সামনে আসবেন। আমরা এতক্ষণ শুনলাম ডাক্তার চমৎকার থেকে আধিকারিক স্বাস্থ্য আধিকারিক তার বক্তব্য। আমি মাননীয় সুপার সাহেব নৈহাটি রাজ্য সরকারি হাসপাতালের মাননীয় সুপার, আজকে এই কর্মী রয়েছেন আমাদের সাংসদ মহাশয়, আমাদের এমপি সাহেব, মহিত সাহেব, নৈহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন জনপ্রতিনিধিরা, আমার সমস্ত কলিগ স্টাফ এবং নৈহাটির যে জনসাধারণ আছেন যারা আজকে এসছেন, সবাইকে আমার নৈহাটি স্টেট জেনারেল হসপিটালের সুপারিনটেন্ডেন্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের সিএমএইচ স্যার মোটামুটি জিনিসটা পুরোটাই বলেছেন। উনি ব্যাপারটা উনি বিধায়ক সাহেব, এমপি সাহেব, আমরা প্রথম থেকেই ওনারা আমাদের যেভাবে গাইডেন্স দিয়েছেন আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি। আরও অনেকগুলো প্রজেক্ট হওয়ার আছে, এমপি সাহেব নিশ্চয়ই ডিসকাশন করবেন। আমাদের যেভাবে ওনারা বলবেন আমরা নিশ্চয়ই আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে আমরা চাইবো সবসময় সেইভাবে সেই কাজটাকে বাস্তবায়িত করতে, যত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং মানুষকে উন্নততর পরিষেবা দেওয়া যায়। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন, গর্বের দিন। আমরা
নৈহাটিবাসীর কাছে মাননীয় সাংসদ কথা দিয়েছিলেন যে নৈহাটির চিকিৎসা ব্যবস্থার আরো উন্নতি করবেন। তারই প্রথম ধাপ হিসাবে আজকে যে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান স্মার্ট ওপিডি, সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয় আছেন, জেলার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সমুদ্র সেনগুপ্ত মহাশয় আছেন, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়, হাসপাতালের সুপার ডাক্তার অমিত দুবে আছেন, পৌরসভার সিআইসিরা সমস্ত সিআইসি আছে, রাজেন্দ্র গুপ্তা, কানাইলাল আচার্য, পার্থ দাসগুপ্ত, শেখর ভৌমিক, পৌরসভার কাউন্সিলররা সকলেই আছেন, দেবব্রত সাহা, কৌশিক চক্রবর্তী, সুরজিৎ নাথ জন্য উনি বরাদ্দ করেছেন। এবং শুধু নৈহাটি হাসপাতাল না, সাথে সাথে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, সেখানেও একইভাবে ঠিক একই রকম যে ডিজাইনটা আপনারা মঞ্চের ব্যানারে দেখতে পাচ্ছেন, ঠিক এই ডিজাইন এইখানেই হবে স্মার্ট ওপিডি। সিওএস সাহেব বিস্তারিত বলেছেন। এবং তার সাথে সাথে আমি আর স্মার্ট ওপিডি নিয়ে বলি, তার সাথে সাথে মাননীয় সাংসদ আরো যে নতুন পরিকল্পনা করেছেন এবং তার অনুমোদন নিয়ে এসেছেন নৈহাটির মানুষের জন্য, নৈহাটি হাসপাতালে চিকিৎসার জন্য। শুধু নৈহাটি নয়, বীজপুর বিধানসভা, নৈহাটি, আমডাঙ্গা, জগদ্দল, ভাটপাড়া বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই হাসপাতালের উপর চিকিৎসার উপর নির্ভরশীল। এত মানুষ, ডান দিকে হাইরোড, বাঁ দিকে রেল লাইন, প্রতিদিন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট লেগে আছে। মাননীয় সাংসদ গতকাল অনুমোদন করে নিয়েছেন নৈহাটির মানুষের জন্য বিনা পয়সায় সিটি স্ক্যান এই হাসপাতালে তৈরি হবে। সিটি স্ক্যান যদি কারোর প্রয়োজন পড়ে এই হাসপাতাল থেকেই হবে। শুধু এখানে থেমে থাকেন, আরো 44 লক্ষ টাকা ব্যয় করে এই হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন আসছে, সেটাও আগামী কয়েক মাসের মধ্যে এই হাসপাতালে আসছে ডিজিটাল এক্সরে মেশিন। এবং আরো একটা অত্যাধুনিক মানের আলট্রাসোনোগ্রাফি মেশিন, সেটাও মাননীয় সাংসদ এই হাসপাতালের জন্য এনেছেন। এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে, বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে, তাই আমরা নৈহাটিবাসী হিসাবে আজকে গর্ববোধ করি যে আমরা এমন মানুষকে এই নৈহাটির সাংসদ হিসাবে, বারাকপুরের সাংসদ হিসাবে পেয়েছি, যিনি নৈহাটির জন্য 2 কোটি টাকা এবং ভাটপাড়া হাসপাতালের জন্য 2 কোটি টাকা দিয়েছেন এবং বিভিন্ন প্রকল্প থেকে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা তিনি উন্নতি সাধন করছে। আমরা সকলেই একসাথে শুধু বলতে পারি যে আপনি এগিয়ে যান, আগামী দিনে আমরা একইভাবে আপনার পাশে থাকবো, নৈহাটির মানুষ আপনার পাশে থাকবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলে শান্তিতে থাকবেন। নমস্কার। ধন্যবাদ মাননীয় বিধায়ক সনদে মহাশয়কে। এবার আপনারা বক্তব্য শুনবেন। আমরা দীর্ঘ 1.5 দশক ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের প্রতিটি মানুষের জন্য, বিশেষ করে একেবারে নিচু তলায় যে সমস্ত মানুষ বসবাস করছেন তাদের উন্নতির জন্য তিনি ভাবনা চিন্তা করেন, আর তার ভাবনা চিন্তাকে বাস্তবে রূপ দেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতনই আরও একজন সাংসদ, আমাদের বারাকপুরের সাংসদ, আমার আপনার অত্যন্ত ভালোবাসার মানুষ, আমাদের প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক। তার চিন্তাধারা, তার ভাবনা, তার সমস্ত পদক্ষেপ সাধারণ মানুষকে দীর্ঘ 1.5 দশক ধরে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, আরো ত্বরান্বিত করেছে। আমরা সনদে অশোক চট্টোপাধ্যায়ের মতন মানুষদের সহায়তা নিয়ে আমরা তাকে নৈহাটি এবং নৈহাটির আশেপাশের সমস্ত মানুষের কাছে আমরা পরিষেবা পৌঁছে দিয়ে কাজ করে আসছি। ঠিক এরকমই এক নতুন চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা আগামী দিন রাজ্যের মানুষকে পথ দেখাবে, সেই স্মার্ট ওপিডি ভবনের তার এক বক্তব্য রাখবেন সেই আমাদের প্রিয় সাংসদ। চার চিন্তা ভাবনা থেকে এই স্মার্ট ওপিডি ভবনের নতুন ভবন বক্তব্য রাখছেন পার্থ ভৌমিক মাননীয় সাংসদ। তার ধন্যবাদ
দ্বারা নির্বাচিত বিধায়ক, নৈহাটির মানুষের প্রতিনিধি সনদ দে, চেয়ারম্যান আমার অগ্রজ, আমার দাদা শ্রী অশোক চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি আমার বোন মৌমিতা, সিএমও সাহেব সমুদ্রবাবু, আমাদের সুপার সাহেব অমিতবাবু, ডেপুটি সুপার, হাসপাতালের সমস্ত আধিকারিক, নার্স যারা আছেন, যাদের জন্য পেশেন্টরা সেবা পায়, শুশ্রূষা পায়, যে নার্সরা না থাকলে একটা হাসপাতাল পরিচালনাই করা যায় না, সে আমার দিদিরা বোনেরা আছেন। এবং হাসপাতাল যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে হাসপাতালের বিছানা পরিষ্কার করা যারা করেন, তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা। মামুদপুর পঞ্চায়েতের উপপ্রধান অশোক হালদার আছেন, হেলথের সিআইসি নৈহাটি মিউনিসিপ্যালিটি পার্থ দাশগুপ্ত আছেন, এছাড়াও আরও 3 জন সিআইসি আছেন, রাজিন্দার গুপ্তা, শেখর ভৌমিক, কানাইলাল আচার্য। আমার খুব আনন্দ লাগছে, ছোটবেলায় যার কাছে আমি চিকিৎসা করাতাম আমার পাড়ায়, জ্বর থেকে পেট খারাপ থেকে যে কোনো অসুখে যার শরণাপন্ন হতাম, যিনি সিপিএমের বোর্ডে মিউনিসিপ্যালিটির হেলথের সিআইসি ছিলেন, আমার প্রণম্য ডাক্তার দেবদাস চক্রবর্তী আজকের এই শুভ অনুষ্ঠানে এসছেন। দেবদাস দাকে আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা, এবং সমস্ত কাউন্সিলররা আছেন, নৈহাটির মানুষ আছে। আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মূল মন্ত্র সঞ্জীবনী শক্তি, সেটা হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ানো, গরিব মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। এবং এই গরিব মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, গরিব মানুষের পাশে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 46টা প্রকল্প এই রাজ্যে মানুষ পায়, তার মধ্যে 90% হচ্ছে গরিব মানুষকে কেন্দ্র করে, স্বাস্থ্যকে কেন্দ্র করে। আপনি যদি মধুর স্নেহের কথা ভাবেন, যে কোনো সন্তানের জন্ম দিতে গিয়ে কোনো মা মারা গেলে সেই সন্তান যাতে মায়ের স্তন দুধ থেকে বঞ্চিত না হন, তার জন্য মধুর স্নেহ, এই ভাবনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির আগে কেউ ভেবেছে? কেউ কোনোদিন ভেবেছে যে প্রত্যন্ত গ্রামের কোনায় আগে কোনো মা সন্তান প্রসব হলে কোনো লোকালি কোনো দায়ী মা মানে এরকম নিয়ে তাদের সন্তান প্রসব হতো? পশ্চিমবাংলা জনবেষ্টিত জায়গা, পশ্চিমবাংলায় আপনি যদি সুন্দরবনে হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামে যেতে যান, আপনাকে 2টো নদী পেরিয়ে যেতে হবে। সেখানে কোনো মা যদি সন্তান সম্ভবা হয়, তাহলে তার পক্ষে আগে হাসপাতালে আসা সম্ভব ছিল না। এলাকায় লোকালি দায়ীরা সন্তান প্রসব করাতেন, প্রচুর মা কিংবা বাচ্চা মারা যেত। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী প্রথম ভাবলেন আসন্ন প্রসবা মাকে আমি আগে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসব। শুধু তাই নয়, যারা অত্যন্ত দুর্গ্রামে থাকেন তাদের 1 মাস আগে হাসপাতালের কাছাকাছি রাখার জায়গার ব্যবস্থা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ মমতা ব্যানার্জির আগে এই কথাগুলো ভেবেছে? যারা মমতা ব্যানার্জির সমালোচনা করে তারা জীবনে কোনোদিন স্বপ্নে ভেবেছে একটা গরিব মানুষ তার 5 লক্ষ টাকা অবধি সে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করাতে পারবে যে কোনো বড় নার্সিংহোমে? আপনাদের যদি কারোর মনে হয় এটা কোনো গল্প কথা, আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি, আপনি চলে যান 3 নম্বর বিজয়নগরে, যেখানে ঠাকুর বানায়, তার পাশের বাড়ির তপন ঘোষ আরএম টেগোরে পরশুদিন তার বাইপাস অপারেশন হলো মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে। আপনারা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছেন যে মমতা ব্যানার্জি আমি এমপি হওয়ার পর প্রথম আমাকে বললেন, নির্দেশ দিলেন, তুই ওখানে অনেকগুলো হাসপাতাল আছে তার দিকে প্রথম নজর দে। এবং তিনি নিজে বড়মার এখানে পুজো দিতে এসে বললেন নৈহাটি হাসপাতাল এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল
আমি ওপিডি সেন্টার করছি, স্মার্ট ওপিডি সেন্টার। এবং মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের প্রতি মমতা ব্যানার্জির কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আজকে বাস্তবায়িত হতে চলেছে। আমি কালকেই দিদিকে বললাম, আমার মুখ্যমন্ত্রীকে বললাম, তুমি যে ঘোষণা করে এসেছিলে আগামীকাল তার কাজ শুরু হচ্ছে। আর ভাটপাড়ার কাজটা শুরু হবে 26 তারিখ সকাল 11টায়। এইরকম ভিত পুজোর পরে ভাটপাড়ার মানুষ এই সেবা পাবে। ভাটপাড়ার কথা ভাটপাড়ায় গিয়ে বলবো। আমি শুধু বলবো 3 মাসের মধ্যে আমার ধারণায় বিল্ডিংটা কমপ্লিট হবে। পুরনো বিল্ডিংয়েরও রেনোভেশনের জন্য আমরা অনেকটা তৎপর হয়েছি। আমি কোনোদিন কোনো কাজ যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত না হয় আমি ঘোষণা করি না। তাই রেনোভেশনের জন্য কি করবো সে ঘোষণা করছি না। ডিজিটাল এক্সরের পারমিশন কালকে হয়ে গেছে, আল্ট্রাসোনোগ্রাফির পারমিশনটা গতকাল, আমি আগামীকাল বলছি, গতকাল হয়ে গেছে। আমার ধারণা প্রচুর মানুষ এখন হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। গরিব মানুষ যাবে কোথায়? গরিব মানুষের যাওয়ার জায়গা কোথায়? তারা তো নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবে, তাদের তো অত পয়সা নেই, তারা যাবে কোথায়? তাদের যাবার জায়গা হচ্ছে সরকারি হাসপাতাল। আজকে সরকারি হাসপাতালে মানুষ যে পরিষেবা পায়, আপনি 2011 সালের আগে এই পরিষেবা কল্পনাও করতে পারতেন না। সাম্প্রতিককালে নৈহাটি হাসপাতালে এত ভিড় কেউ দেখেছে? এখানে প্রচুর সাংবাদিক বন্ধু আছে। আজকে নৈহাটি হাসপাতালের পেশেন্টদের যে লম্বা লাইন দেখেছে, সাম্প্রতিককালে এরকম ভিড় দেখেছে? মানুষ কোথায় আসে? যেখানে মানুষ আস্থা পায়। মানুষ কোথায় আসে? যেখানে মানুষ ভরসা পায়। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে সরকারি হাসপাতালের উপর মানুষের আস্থা আছে বলে নৈহাটি সরকারি হাসপাতালে এত লম্বা মানুষের লাইন। যারা টিভি ঠান্ডা করে বসে মমতা ব্যানার্জির বিরোধিতা করে, যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো গদি মিডিয়া, যারা কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক দল আছে তাদের পয়সায় চলে, এরকম 2-3টে চ্যানেল বাদ দিয়ে পশ্চিমবাংলার মাটিতে যে সমস্ত মানুষ বসবাস করে, তারা সেই সমস্ত খেটে খাওয়া মেহনতি গরিব মানুষ, তারা মমতা ব্যানার্জি এই যে স্বাস্থ্য উপরে তার যে জোর, মানুষের স্বাস্থ্য যাতে ঠিক থাকে তার জন্য তার যে প্রয়াস, তার জন্য তার যে মানবিক আবেদন, বাংলার মানুষ তার পাশে ছিল, তার পাশে আছে, তার পাশে থাকবে। আপনারা মমতা ব্যানার্জির এই উদ্যোগের পাশে থাকুন, আমার এটুকুই বলার। ধন্যবাদ। আর একটা কথা বলি, আজকেই বিকেলবেলা 3টের সময় আপনারা জানেন যে আমরা 32টা স্কুলকে নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম। আগে হতো সুব্রত কাপ, সেটা বন্ধ হয়ে গেছে। আমি এমপি হওয়ার পর নতুন করে উদ্যোগ নিয়ে স্কুল ফুটবল টুর্নামেন্ট চালু করেছি। আজকে তার ফাইনাল রঘুরা রামকৃষ্ণ মিশনের সাথে হালিশহর সরস্বতী বিদ্যাপীঠ। আসুন আপনারা মাঠটাকে ভরিয়ে তুলুন, যাতে ওই বাচ্চা ছেলেগুলো আগামী দিনে ফুটবল খেলার জন্য উৎসাহ পায়, অনুপ্রেরণা পায়। মাঠে যত বেশি ভিড় হবে বাচ্চাগুলো তত বেশি ভালো খেলবে। আপনারা কোনো প্রবেশ মূল্য নেই, আপনারা উৎসাহিত করার জন্য দলে দলে 3টের সময় মাঠে আসেন। ধন্যবাদ। মাননীয় সাংসদের বক্তব্যের পর মাননীয় সাংসদ ভিত্তিপ্রস্তরের আবরণ। তুমি ধরো, আমি তুমি ধরো, স্টিল করে দেবো। তাপস ব্যানার্জি, তাপস দাস ছিলেন কি ক্ষমতা আছে দেখবো, খুলে রাখুন। এটা স্টিল ছবি কালকে পাঠিয়ে দেবো।
সবাই তো ঢুকে বললি একটু সামনে যা, একটু বড় কর না, সবাই একটু পেছা পেছা, জায়গাটা বড় হবে। এই সত্যি সুব্রত দা, লোকটা ঢুকে যাচ্ছে। এই সমতা সনদা ওই পাশে যাও, ঘুরে যান। বড় করতে দে না রে ভাই, বড় করতে দে। ফ্রেম হচ্ছে না তো, ফ্রেম হচ্ছে না তো, এই জায়গাটা আসলে ভালো। শুনো, ফ্রেম ঢুকছে। লোকসভা ভোটের পরে কার্যকারিতা কি হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন? বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির উপনির্বাচন হয়ে যাওয়ার 4 দিন বাদে বড়মার মন্দিরে পুজো দিতে সেদিন তিনি ঘোষণা করেছিলেন নৈহাটি এবং ভাটপাড়া দুটো স্টেট জেনারেল হাসপাতালে এটা স্মার্ট ওপিডি হবে, যাতে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে তাদের অনেক বেশি সুবিধা হয়। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী আজকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো। আগামী 26 তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে। ওপিডিতে কি কি সুবিধা পাবেন? আপনারা শুনলেন তো, সুপার সবিস্তারে বলেছে, সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। তারপরে চিকিৎসা করার পর অবজারভেশন সেন্টার এবং তার পরবর্তী পদক্ষেপ, তাকে ভর্তি করা হবে নাকি কোথাও রেফার করা হবে না, তার সেটা প্রয়োজনীয় গুরুত্ব বুঝে সরকারি ডাক্তারেরা তারা সিদ্ধান্ত নেবে। কাজটা শুরু হবে, এরপরে নিশ্চিতভাবে হবে। সরকার সহমত পোষণ করেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, তারপরে তো এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার এর ফলে কত মানুষ উপকৃত হবে গোটা এলাকা? দুর্ঘটনা, রাস্তায় যে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেগুলো বেশি আসে সেই ক্ষেত্রে কি একই তো ব্যাপার। দুর্ঘটনায় যে রুগীরা আসবে তাদের ক্ষেত্রেও যেরকম স্মার্ট ওপিডি ব্যবহার হবে, ঠিক তেমনি অন্য পেশেন্ট যারা আসবে তাদের ক্ষেত্রেও স্মার্ট ওপিডি ব্যবহার হবে। ঠিক আছে, বাংলায় প্রথম শুরু এটা আমি বলতে পারবো না, এটা হ্যাঁ এটা মডেল হিসেবে মমতা ব্যানার্জি চিহ্নিত করেছে, বলতে পারেন সেক্ষেত্রে নৈহাটি থেকেই তার পথ চলা শুরু। কত মানুষ দাদা উপকৃত হবে গোটা এলাকা? আপনি কার্যকর মানুষ চিকিৎসা পাবেন। আপনারা যারা বড়লোক নার্সিংহোমে দেখান তাদের তো এখানে আসবেন না, গরিব মানুষ, তাদের সব উপকার। স্মার্ট ওপিডি আপনি হয়তো বক্তৃতা শোনেননি, ঘুরে বেড়াচ্ছিলেন, সুপার সবিস্তারে বলেছেন যে সিএমও সাহেব যে এখানে যে কোনো ধরনের পেশেন্ট আসলে তার প্রাথমিক শুশ্রূষা থেকে শুরু করে একদম লাস্ট অবধি তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে সেটা পুরোটাই এখান থেকে পরিচালিত। গোটা এলাকায় কত মানুষ উপকৃত হবে মোটামুটি? দেখুন, এমনিতেই আপনারা দেখছেন হাসপাতালে কীরকম লম্বা লাইন। সরকারি হাসপাতালের উপর এই মানুষের এই আস্থা, এর আগে বামফ্রন্ট সরকারের সময় আপনারা দেখেছেন। আজকে হাজার হাজার মানুষ সরকারি হাসপাতালে লাইন দিয়ে চিকিৎসা করে। তার মানে মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবার উপরে আস্থা আছে বলেই তো এত মানুষ এসে চিকিৎসা করাচ্ছে। সেই চিকিৎসার ব্যবস্থা আরেকটু উন্নত করে, আরেকটু মানুষকে বেশি করে সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করে। কিন্তু একটা অ্যাপেলো নার্সিংহোমে যে চিকিৎসা হয় সেটা যদি আপনি ভাবেন নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে হবে, আর এই কথাগুলো যারা ভাবছেন আমি তাদের বলবো তারা বিজেপির নাম।
জাতীয় স্বাস্থ্য মিশন হেলথে 362 কোটি টাকা দিয়েছে। ন্যাশনাল হেলথ মিশন সরকার 362 কোটি টাকা দিয়েছে। এবং সেখানে হচ্ছে নবান্ন একটা হচ্ছে শর্ত মেনে নিয়েছে, যেটা হবে আয়ুষ্মান স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্র সেখানে এক বলছে আয়ুষ্মান স্বাস্থ্য। এটার উত্তর পল্লব লোক কিন্তু ঢাকা হচ্ছে, পল্লব লোক ঢাকা যেটা হচ্ছে পাশাপাশি হসপিটালটাও জীর্ণ দশা। না না, কোথায় লোক তুলছো সিএনএ রিনোভেশনের জন্য একটা প্রস্তাব আলাদা করে জমা করা। ব্যারাকপুর বিএনবোস হসপিটালে দীর্ঘদিন ধরে স্থায়ী সুপারিনটেন্ডেন্ট নেই, এটা ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করছেন? এটা স্বাস্থ্য দপ্তর দেখছে, এটা এমপির জুডিকশনের মধ্যে পড়ে না। স্বাস্থ্য দপ্তর দেখছে, সিএমও সাহেবরা দেখছে। নিশ্চিতভাবে কিন্তু বিএনবোস হাসপাতালের পরিষেবা বন্ধ নেই, মানুষ পরিষেবা পাচ্ছে। চিৎকার করবো না, লোকটা মুখে মুখে শেষ কিরকম হচ্ছে কারণ ডাক্তারকে আপনি করতে দেওয়া বিরত করে দেন, তাহলে আবার সেই ডিমোটিভেটেড হয়ে যাবে। সে ভাবছে যে আমি তো উচ্চশিক্ষার চান্স পেলাম না, আবার তাকে ছেড়ে দিলে পরে একটা বিরাট জ্ঞান। যেমন ধরুন এই মুহূর্তে গত বছরে 11 জন রিনোভেশন করতে চলে গেছে, এই বছরে 3 জন যাবে। আমাদের স্থানীয়ভাবে লোকাল যারা মেডিকেল অফিসার তাদেরকে দিয়ে চালাতে হবে। একটা বড় হাসপাতালে চালাতে গেলে তো এইভাবে হয় না, কারণ অভিজ্ঞতা লাগে। কারণ এরকম কোনো বই নেই, গাইডলাইন নেই যে এইটা দেখে দেখে বিচিত্র মুহূর্তে পরিস্থিতি তৈরি হয়, তৎক্ষণাৎ সমাধান লাগে। কারণ এটা ফেলে রাখা যায়, হাসপাতাল এমনই একটা জায়গা ফেলে রাখা যাবে। সেই জন্য অভিজ্ঞতার একটা দাম লাগে, তাকে আমাদের সুপার আমরা দেখছি চেষ্টা করি। ব্যারাকপুরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হসপিটাল, মহকুমা হসপিটাল, সেখানে দীর্ঘদিন ধরে সুপার নেই, রুগীরাও তো অনেক সমস্যায় না, রুগীরা ডাইরেক্টলি হয়তো সেরকমভাবে সমস্যায় পড়ছেন না, কারণ ডাক্তার সিস্টারের ঘাটতি তো খুব একটা নেই, কিন্তু যেটা সমস্যার জায়গাটা অন্য জায়গা ম্যানেজমেন্ট, সেটা বলছি। হ্যাঁ, ধরুন ওখানে একজন ডাক্তারকে আপনি সময় মতো আসছে কি আসছে না দেখতে হবে, সুপারভাইজার ডাকতেই হবে। সিস্টার ওয়ার্ডে যা ডিউটি করাচ্ছেন করছেন কি করছেন না, কাউকে তো একটা নজরদারিটা রাখতেই হয়। যারা যতই মানুষ হন না কেন নজরদারি থাকে, এবং শুধুই নজরদারি মানে চোখ ধরাধরি তা তো নয়, কোয়ালিটি ইম্প্রুভমেন্টের প্রচুর জায়গা থাকে। ধরুন আপনি বললেন যে বিছানায় সমস্ত চাদরগুলো পরিষ্কার চাদর দিতে হবে, হয়তো কোনো কারণে সেটা মিস করে গেছে। কাউকে তো একটা হাসপাতালের সুপার রাউন্ড দিতে গিয়ে দেখি, হ্যাঁ, রুগীদের সাথে কথা বললেন যে আপনাদের খাবারের মানটা কীরকম, চাদরের মানটা কীরকম, যে ব্যবহার পাচ্ছেন সেটা কেমন, এটা তো কাউকে নিতে হবে। এটা ডাক্তার সিস্টাররা তো করতে পারবেন না, কারণ তাদের তো দায়িত্ব আলাদা, তার প্রত্যেকের দায়িত্ব ভাগ করা আছে। সুপার বুঝতে প্রয়োজনীয়তাকে আমি কখনোই অস্বীকার করতে পারি। এবং দ্যাট টু ওই হসপিটালটা আপনি যেটা বলেছেন একদমই ঠিক কথা। অত বড় একটা হসপিটালের অ্যাক্টিং, যেমন যিনি ছিলেন অমিতাভ, ওনাকে আমরা প্রথম শুরু করলাম, সার্জেন, যেমন আমি জেলা পর্যায়ে একটা মিটিং ডেকেছি, আমি বললাম স্যার আমি ছুটি দিই, সেটা হয় না। এখন তো সঞ্জয়বাবু দেখছে, বলছি ওখানে রেনোভেশনের কাজ কবে শেষ হবে? রিনোভেশনটা হচ্ছে, কারণটা হচ্ছে রিনোভেশন একটা কথা ভুলে গেলাম, আমাদের তফাৎ হচ্ছে মানে অন্য জায়গায় তফাৎ করছে করছে না, একটা অর্থে চালু রেখেই করছে, সেই জন্য একটা সময় লাগছে। কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক লাস্ট যেটা আমাদের মাননীয় বিধায়ক গেছিল, লাস্টে ঝামেলার জেরেই কি আটকে আছে? না না, শুধুমাত্র ওইখানে ঝামেলা যেটা নয়, সেটা একটা দিক। আসল লোকজন আরেকটা হচ্ছে যে এত ডাক্তার থেকে পাওয়া যাবে নিচু তলায়, সেটা যে মেডিকেল কলেজগুলো অসংখ্য হচ্ছে, তার একটা বড় অংশ আশা করছে পশ্চিমবঙ্গে তারা চাকরি করতে আসবে ইচ্ছুক হবে। মানে কাজের পরিবেশ ভালো মতো দিতে পারে, তাহলে তারা পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থাটা কাজ করতে ইচ্ছুক হবে। মানে গ্রামীণ এলাকায় কিছু সুযোগ সুবিধা তাকে দিতে হবে, সেই জায়গাটা যত আপনি গ্রামীণ এলাকার উন্নয়ন না বানাই দুটো পঞ্চায়েত, কিন্তু আপনার নামেই পঞ্চায়েত, সব রকম নেট থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। ন্যাচারালি ডাক্তারও গ্রামে থাকছে 2-3 বছর 4 বছর, যে পিরিয়ডটা উৎসাহিত বোধ করবে, যেন একটু সময় মানে মেডিকেল কলেজের সাথে গ্রামীণ অঞ্চলের রিক্রুটমেন্টটা ওতপ্রোতভাবে জড়িত, এবং ন্যাচারালি তার সাথে অ্যাজ এ হোল যে আমাদের সুযোগ সুবিধাগুলো সেগুলোও জড়িত। একটা ভালো স্কুল জন্য ডাক্তার সে তো চাইবে তার ছেলে মেয়েরা ভালো স্কুলে, কি বাইরে চলে যাচ্ছে সরকার পড়াচ্ছে পয়সা দিয়ে, বেসরকারি জায়গায় চলে, বেসরকারি জায়গায় সরকার পড়াচ্ছে পয়সা দিয়ে, তার একটা অংশ তারা তো তাদের ইন্টার্নশিপ হাউস স্টাফশিপকে বিনা পয়সায় প্রায় অলমোস্ট তারা দিচ্ছে। আর যারা পোস্ট গ্রাজুয়েশন করে তাদের তো বন্ড পিরিয়ড আছে একটা, তারা 2 বছর থেকে 3 বছর সার্ভিস দেন আমাদের, পয়সায় দেন ন্যাচারালি, বাইরের থেকে ন্যাচারালি কম দামে। আইনটা কি কত হওয়া দরকার? এই যে যাতে ওরা চলে না যায় ডাক্তাররা, না না না, এটা আইনের বিষয় নেই।
গ্যাসের ঘোষ মধ্যে ব্যাপারটার উন্নয়ন করবেন। একজন ডাক্তার যেতে চাইছিলাম, জিজ্ঞেস করুন, সে বলে আমার স্ত্রী হলে কারেন্ট চলে, আমার কোথায় কোয়ার্টারটা ভালো, আমার বাচ্চা হলে পরে কোথায় পড়বে, পরিকাঠামোরও এই যে জায়গাটা স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো নয় কিন্তু একটা না, আশেপাশে আশেপাশের জায়গাতে যদি একটা ভালো স্কুল তাহলে সে কেন যাবে না, সেখানে লোকাল প্রশাসন কোনো অসুবিধা কিছু নেই। সেই জায়গায় যত উন্নত হচ্ছে তত ডাক্তাররা গ্রামের দিকে যাচ্ছে এবং থাকছে, তারা গিয়ে দেখছে। একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এইটা একটা বড় সামাজিক শিফট হয়ে গেছে। আমাদের সময় আমরা যখন বাস করেছিলাম তখন কিন্তু নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে কিছু ছেলেমেয়ে ডাক্তার করতে আসে। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতাম, শিক্ষক করে শুনতাম, মধ্যবিত্ত চলতে পারে। সেটা কিন্তু এখন আর এখন ম্যাক্সিমামই নানান কারণে শিক্ষা ব্যবস্থাটা এখন হয়ে গেছে। সমস্ত উচ্চবিত্ত ঘরের লোকজন আসছে যারা কোনো গ্রামে যায়, নিম্নবিত্ত লোক আসতে পারছে না। খুবই কী করে যাবে? এই যে শিক্ষা ব্যবস্থাতে যে কোচিং ইত্যাদি সব ব্যয়বহুল ব্যাপার, তারা কীভাবে করবে? পরিকাঠামোর যত আপনি গ্রামের ছেলেপুলেকে ভর্তি করাবেন, সে তো একটা সাপ দেখে আটকে উঠে পালিয়ে যাবে না। একেবারে একটা বালিগঞ্জে একটা পাকা বাড়িতে একটা অ্যাপার্টমেন্ট হাউসে সারা জীবন বড় হয়েছে, তাকে আমি গ্রামের মধ্যে ছেড়ে দিলে সাপ দেখলে তার তো আতঙ্ক হবে। এই শিক্ষা পরিকাঠামোই তাই, শিক্ষা পরিকাঠামো এসেই হল আমাদের দেশের ব্যবস্থাটাই তো সেদিকে চলে যাচ্ছে। একটা কথা ছিল, এই যে যেটা হচ্ছে এখানে, এটা কি বাংলার মধ্যে প্রথম মডেল? পাইলট করে দেখছি না, মডেল শব্দটা ব্যবহার করাটা মানে অন্যভাবে নেবেন না, আমরা পাইলট মডেলটা করে দেখছি। পাইলটটা যদি সাকসেসফুল হয় তখন তাকে বলে মডেল। আমি আশা রাখছি সাকসেসফুল হবে। এটা চালু করার আগে তো আমি দাবি করতে পারি না সরকারি হাসপাতালে একে অনুকরণ করো, এরকম জায়গায় আমরা এই মুহূর্তে নেই। হয়তো 6 মাসের মধ্যে বলতে পারবো পাইলট প্রজেক্ট, এটা পাইলট রাজ্যের প্রথম কি স্মার্ট ওপিডি, তাই তো? স্মার্ট ওপিডি ই প্রেসক্রিপশন থেকে মানে এই বড় আকারে স্মার্ট ওপিডি হচ্ছে। হ্যাঁ, আমরা তো ওই যে মাননীয় সাংসদ বলতে গিয়েও উনি থেমে গেলেন, আমরা ওই বিষয়টাকেও রেখেছি। আশা করছি এই আর্থিক বছরে আমরা এই বরাদ্দটা পাবো। মানে একটা বড় অংশ না, একটা বড় অংশ বলছি, আমি দোষ দিচ্ছি না। আগে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন পিএইচি, তাদের কাছ থেকে আমার আশানুরূপ সাহায্য পাইনি, আমি এটা বলতে বাধ্য হলাম দুঃখের সাথে। এখন এটা মাননীয় সাংসদের চেষ্টায় এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডাব্লিউর হাতে তুলে দেওয়া হয়েছে, তারা সমস্ত প্ল্যান এস্টিমেট করে জমা দিয়েছেন। আশা করছি আমরা আগামী আর্থিক বছরে এই বরাদ্দটা আমরা পেয়ে গেলে সংস্কারের কাজে হাত দেবো। আচ্ছা, স্মার্ট ওপিডির টার্গেট কবে, শেষ কবে আপনার এটা? সেটা যত তাড়াতাড়ি ভাই এরকম বলছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুপ্রেরণায় নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি নতুন ভবন যে শুভ শিলান্যাসের যে অনুষ্ঠান, আজকে শুভ সূচনা হলো। ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থভৌমিকের হাত ধরে তার হাত দিয়ে শুভ সূচনা হলো। উপস্থিত ছিলেন বিধায়ক সনদ দে এবং পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ বিভিন্ন নেতৃত্ব এবং জেলার ডাক্তারবাবুরা ছিলেন। সৌমিত্র সেনগুপ্ত তিনিও ছিলেন। কি বলবেন আজকে কতটা সার্থক হলো, এবং এই এলাকায় আপনারা সবসময় রক্ষণাবেক্ষণ এবং থাকছেন, দেখছেন, আজকেও ছিলেন, কতটা সার্থক মনে হচ্ছে আপনার এই প্রোগ্রাম আজকে? দেখুন, এটা একটা খুব ভালো আপনি প্রশ্ন করেছেন। আমি সর্বপ্রথমে একটা কথাই বলবো, আমি নাগদার আমি নৈহাটির বাসিন্দা হয়ে আমি একটা কথাই বলবো যে এটা আমাদের জন্য একটা বড় গর্বিত। আজ বিগত 34 বছর বামফ্রন্ট রাজত্ব করে গেছে, কিন্তু এই ধরনের আমরা এত সুন্দর প্রকল্প আজও পর্যন্ত দেখিনি। তাছাড়া এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের যে উপকার হবে, তারা যে দূর দূরান্ততে চলে যাচ্ছে চিকিৎসার জন্য, আগামী দিনে সেটা তাদের যেতে হবে না, এবং এখানকার বাসিন্দা যারা আছেন তারা সুন্দরভাবে চিকিৎসার সুবিধাটা পাবে। এবং তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ ব্যারাকপুর সংসদ যে মাননীয় পার্থভৌমিক এবং নৈহাটি বিধানসভার বিধায়ক মাননীয় সনদ দে মহাশয়কে আমরা কৃতজ্ঞ জ্ঞাপন করছি। বলছি তাহলে এখান থেকে বহু মানুষ কাজ পাবে, মানে উপকার পাবে। এবং শুধু নৈহাটির বাসী না, আরও বাইরে থেকে সমস্ত মানুষ, বাইরের থেকেও অবশ্যই পাবে। বাইরে থেকে বহু মানুষ আসবে একদম এখানে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। একদম। আপনার নামটা? আমার নাম গণেশ দত্ত, এক্স আর্মি। কি বলবেন আপনার
এলাকায় আপনার কি বক্তব্য এই আজকের এই অনুষ্ঠানের সাথে আর কি বলার আছে? না, এটা মহৎ কাজ একটা, এটা সবার জন্যই, সাধারণ মানুষের জন্য সত্যি খুব উপকারিতা হবে এটা হলে পরে। বাট আমরা লোকাল মানুষ হিসাবে আমাদের মাননীয় বিধায়ক বলুন, মাননীয় সাংসদ সাহেব বলুন, চেয়ারম্যান সাহেব বলুন এবং স্বাস্থ্য অধিকর্তা যারা আছে তাদের কাছে আমাদের একটা লোকাল লোক হিসাবে আমাদের ছোট্ট একটা আবদার রইল। আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমেই বলতে চাই সেটা, এই হাসপাতালের মধ্যে হাসপাতালের ব্যাক সাইডে পেছন দিকে একটা মাঠ আছে, খুব সুন্দর মাঠ, আচ্ছা, যেটাতে ছোটোবেলা থেকে আমরা খেলাধুলা করে বড় হয়েছি। বাহ, আমাদের একটা খুবই ডিমান্ড বা একটা আবদার মনে করতে পারেন যে ওই মাঠটা আমরা চাই আমাদেরকে সৌন্দর্যকরণ করে সুস্থভাবে দাঁড় করিয়ে দেওয়া, ওতে প্রাতকালে লোকে মর্নিং ওয়াক করে, ছেলেপেলেরা খেলে, পাড়ার পার্শ্ববর্তী অঞ্চলে যারা বাচ্চারা আছে তারাও খেলাধুলা করে, ও মাঠটা যদি আবার পূর্ণরূপে ফিরে আসে, রূপায়ণ হয়, তাহলে আমাদের খুবই ভালো লাগবে। আমরা এটা ছোট্ট একটা ডিমান্ড রাখলাম, আমাদের আবদার যেন এটা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছায়, স্বাস্থ্য অধিকারীদের কাছে এবং এমএলএ এমপিদের কাছেও যেন অবশ্যই পৌঁছায়। তো মাঠটা যেন আমাদের সুস্থ করে তুলে দেওয়া, যেন আমরা খেলার পরিবেশটা ফিরিয়ে পাই। আপনার নামটা? অনিমেষ ঠাকুর। ধন্যবাদ, ভালো থাকবেন।